পার্লারের কাজ শিখতে গেছে, আহারে আমার 3 দিন ধরে আমারে মারছে, গুলি করে ফেলবে, আমি চলে গেলে আমার ভাইদেরকে মাইরা ফেলবে, কালো হোক মোটা হোক, ওকে আমি বিয়ে করছি, বিয়ে করাবো, ও চাইলেও তো ওকে আমি ছাড়বো না। আপনার যদি মারতে হয় তাকে সহ নিয়ে আসেন, একসাথে মেরে ফেলেন। আমার একটা অতীত ছিল, সেটা আমার জাস্ট মনে রাখা। আর বর্তমান যে আমার সংসারটা, সেটা আমার ভালোবাসা, সেটাকে ছাড়তে গিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার বুক ফেটে যাবে যে আমি 20 টাকার পটল কিনে আমরা যে জায়গায় ভাত খাইছি সেই জায়গায় আজকে আমি 55 লক্ষ টাকার গাড়িতে চড়ি। তো এইগুলো পার্লারের ব্যবসায় তো লাভ আছে, মানুষ কি কি জন্য যে করে না এই ব্যবসা আমি বুঝি না, তাই এটা কাঁচা টাকা। আজকের মৌসুমী মৌ আগের মৌসুমী মৌ এক ছিল না। মৌসুমী কি ছোটবেলায় ফিরে যেতে চায়? ভুলেও না। সবাই আমরা ছোটবেলায় ফিরে যেতে চাই, মৌসুমী কেন ফিরে যেতে চায় না? মানে যারা আমাকে ফলো করে তারা তো জানেই যে আমার বর্তমান যে বিয়েটা সেটা হচ্ছে সেকেন্ড। আর আমার ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল। তো এটা হচ্ছে ফ্যামিলি, পরিবার দিয়েছিল। তো পরিবার দেওয়ারও একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার মা বাবার সেপারেশন হয়ে যায় দেখে তখন মনে হয়েছিল মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেই ভালো হয়। মানে সেই ক্ষেত্রে বিয়েটা দিয়ে দেয় কোনো রকম আর কি, একটা লোক পাইছে দেন হচ্ছে দিয়ে দিল। কারা দিয়েছে? মা দিয়েছে, মামার বাড়ির লোকেরা, নানার বাড়ির লোকেরা দিয়েছে। আচ্ছা, এই মা আর কি। বাবার যখন সেপারেশন হলো তখন মা কি অন্য জায়গায় বিয়ে করেছিল? হ্যাঁ কিনা করেছে। বাবাও করেছে? হ্যাঁ বাবাও আপনারা করেছে। কোথায় থাকতেন তাহলে? তখন আমার 2 ভাইকে নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, যেখানে দাদি ছিল আর কি। বাড়িতে যেহেতু কেউই নাই, মা বাবা এরকম ছাড়া ছাড়া, সেই ক্ষেত্রে তো মানে ওই সময়টা আমার তো অতটাও আমি বুঝি টুজি না। আর বিয়ে করতে হবে সেটাও আমার মাথায় আসে নাই। সেটা হয়েছে কেন, ওই যে বললাম না যে মা এখন চলে যাবে বিদেশে, আমাকে কোথায় রেখে যাবে, এইটা থেকে আসলে আমারও হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, বিয়ের ঘর যেহেতু আসছি, বিয়ে বিয়ে করে নিই। আচ্ছা, মাথার এই আর উপর কি। একজন ছাতা আসবে, হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ, ভাইদেরও একটা একটা ব্যবস্থা হবে। ব্যবস্থা হবে। হ্যাঁ 14 বছর বয়সে তখনই ভাইদের কথা চিন্তা হ্যাঁ, আমার করতেন? ভাইদের জন্য আমার লাইফের অর্ধেকটা সময় আমি নষ্ট করছি। হলো একজন ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হলো, তাকে হ্যাঁ। কি আপনি চিনতেন? না, বিয়ের আগ পর্যন্ত তাকে আমি দেখিও নাই, আমি টোটালি দেখিও নাই। আর সেই সময়টাতে হচ্ছে যাই হোক বিয়ে হয়েছে, হওয়ার পরে যেদিন বিয়ে হয় সেদিনই আসলে আমি ওইখান থেকে তাকে দেখার পরে আমি চলে আসতে, আমি বলছি আপনি আমাকে মানে যাই হোক। টাচ করবেন না বা হ্যাঁ এরকম একটা ব্যাপার হয়েছিল। উনি কি আপনার থেকে বয়সে অনেক বড় বয়সে ছিল? অনেক বড় ছিল, কত বছরের বড় ছিল? বা 35-40 ছিল? এমন হবে। হ্যাঁ আচ্ছা, তখন 50 হবে না, মধ্যবয়স্ক বা একজন ব্যক্তি। মধ্যবয়স্ক। হ্যাঁ আর আপনার বয়স তখন 14 বছর। 14 বছর। আচ্ছা, তারপর আপনার বাবা এক ঘরে, আপনার মা বিদেশে, আর আপনি আপনার একজন হুম ভাইকে নিয়ে সংসার করছেন। একজন হুম। আপনার থেকে প্রায় 14 × 2 = 28, প্রায় ডবলের থেকেও বেশি ডবল, বয়স। হ্যাঁ। সংসার জীবনটা কেমন ছিল মৌ? আমার কাছে সেই সময়টা ছিল যে সংসার, মানে আমি গ্রামের মেয়ে ছিলাম, তো আমি এটা বুঝতাম যে গুছিয়ে চলতে হয় মেয়েদের, মানে হিসাব করে চলতে হয়। আর জামাই যদি ভালো ব্যবহার করে এটাই সুখ, টাকা পয়সা লাগে না, কোনো কিছু লাগে না। আমি এটাই বুঝতাম আর কি সেই সময়টাতে। তো আমি বলবো যে তখন ভালোই ছিল। তিনি, আমরা যে সুন্দরের সংজ্ঞা বলি এখন, হুম যে একটু ফর্সা বা একটু সুন্দর, আমি জানি প্রত্যেকটা মানুষই সুন্দর, তাই কাঠামোগুলোকে সুন্দরের সংজ্ঞা হুম হুম। হিসেবে সংজ্ঞায়িত করি। সেই কাঠামোগুলো বিবেচনা করলে কি তিনি আসলে কেমন দেখতে ছিলেন? জামাই চিনছি মানুষের কথায়, যেমন হচ্ছে এই এই মেয়েটা হচ্ছে, মেয়েটার মা বাবা ভিক্ষা করলেও তো এমন একটা জামাইয়ের কাছে বিয়ে দেয় নাই, বিয়ে দিত না। তখন আমি বলতাম ও আচ্ছা, তখন আমার কাছে এরকম আসতো যে মানে খারাপ লাগতো, তখন আর কি এই বিষয়গুলো খারাপ লাগতো। তো ওই প্রসঙ্গে আসলে না, যে আমি একটা আচ্ছা কথাই আচ্ছা, বলবো, বুঝতে পেরেছি। সেই বয়সে গিয়ে ওনাকে মনে হয়েছে যে সেই বয়সে গিয়ে ওনাকে একদমই আমার কাছে পছন্দই ছিল না। মানুষ সব রকমই সুন্দর, বাট বুঝতে ওই পেরেছি। বয়সে গিয়ে ওনাকে আমার ভালো লাগতো না। কখনো যদি কেউ দেখে, ওনাকে দেখলেই বুঝবে মেয়েটা কেন ছেড়ে গেছে। আপনি তাহলে সৌন্দর্যের জন্যই ছেড়ে গিয়েছিলেন, নাকি আরো কিছু ঘটনা ছিল সেখানে? আমার তোমাকে যদি ভালো না লাগে আমি কেন থাকবো তোমার সাথে, হুম হুম। সেটা যদি সৌন্দর্যে ফ্যাক্ট হয়ে থাকে। এক একজনের ভালো লাগাটা এক এক ক্ষেত্রে। সে সবসময় আমাকে এটা বুঝাইতে লাগলো, আমাকে যদি সে বিয়ে না করতো তাহলে রিক্সাওয়ালাও নাকি আমাকে বিয়ে করতো না। কি? হ্যাঁ, যখন একটা মেয়ের বিয়ে হয় অভ্যস্ততা বেড়ে যায় যখন। তারপর থেকে কিন্তু সে প্রতিদিন চিন্তা করে, প্রতিনিয়ত চিন্তা করে যে আমি আহ, মানিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। মেয়েদের মধ্যে কিন্তু এই জিনিসটা চলে আসে। আর বিশেষ করে এই মানিয়ে নেওয়ার বিষয়টা, এটা যদি
পার্টনার বুঝিয়ে দেয় যে কেন মানায় নিতে হবে, সে কারণগুলো যদি দেখায় তখন কিন্তু তোমাকে মানতেই হবে, মানাইতেই হবে। সেই কারণের মধ্যে একটা ছিল, আরে তোমাকে তো আমি দেখে বিয়ে করছি, আর না হয়তো গুরুত্বপূর্ণ একটা কথা একটা বলেছেন। রিক্সাওয়ালাও বিয়ে করতো না, এই টাইপের কথা থাকতো। তারপর আমি যখন তাকে অ্যাকসেপ্ট করতে লাগলাম, হ্যাঁ, সেই সময়টাতে অ্যাকসেপ্ট করতে লাগলাম, ও যে আমার এখন কই যাব, থাক আস্তে আস্তে ওই একটু ঠিক আছে। তারপর সেই সময়টাতে এবার উনি এমন ভাবে ব্যবহার করা শুরু করলো, প্রথমে কিন্তু ওনার কাছে খুব পুতুলেই ছিলাম আমি, তারপর উনি এমন ভাবে ব্যবহার করা শুরু করলো যে এই তোমার ভাইদেরকে তো আমি রাখি, হ্যাঁ, তারপর হচ্ছে এটা সেটা, উনি সবসময় নিজেকে উপরে রাখার ট্রাই করতো। আরে তোমারে দেখে আমি বিয়ে করছি, অন্য কেউ কি করতো? আপনি জিজ্ঞেস করতেন না কেন করতো না, মানে আমার করতো মধ্যে না, কিসের হ্যাঁ, কমতি? আমার মা বাবার সেপারেশন, এই জন্য করতো না। খোঁটা দিত আপনাকে? হ্যাঁ, ওনার সংসারটা আমি ছেড়ে আসছি আমার মা বাবার অসম্মানের কারণে। প্রতিনিয়ত যেমন হচ্ছে তখন সে একটা ফোন ইউজ করতো, তো সেই ফোনের মধ্যে কিছু একটা ভিডিও দেখে, সেই সময় উনি একদিন হঠাৎ করে এসে আমার গলা কাটতে শুরু করে, মানে গলা কাটবে শুরু করে। কেন? ওই ফোনের ওই মেয়েটার বডি নাকি দেখতে সেম আমার মতো, মানে বডিটা আমার মতো দেখা What? যায়। হ্যাঁ, ইন্টারনেটের কোনো ভিডিও? হ্যাঁ, ইন্টারনেটের ভিডিও। সেইটার সাথে সে আপনাকে হ্যাঁ, বলে ম্যাচ এই করে? এই বডিটার মতো তো তোমার বডি, অবিবাহিত মেয়েদের বডি তো সেমই থাকে তাই না? তো যাই হোক, আসলে তারপর আমি কোরআন শরীফ ধরে বলতেছি এটা আমি না। ছুলেন, তারপর কি হলো? ইচ্ছা মতো মারলো টারলো, এটা বিশ্বাস করে না। এটা কি এক্সট্রিম লেভেলের মারামারি? তখন আমার ওই মারের দাগগুলো অন্য মহিলারা দেখে বলতো কি আল্লাহ, ফুলের মতো মেয়েটা, আর তখন তো একদম আহ, সাদা, আর আম্পা এমনিতেও সাদা। তো দেখার পরে তারপর আমি শুধু কান্না করতাম, বলতামও না, বললে তো আবার এটা নিয়ে অনেক কিছু হবে, এই জন্য বলতাম না। আর আমি ছোটবেলা থেকে নামাজে বসে শুধু কান্না করতাম। এখনো আমাকে কেউ যদি কষ্ট দেয়, আমি ওইটা আল্লাহর সাথেই কথা বলি। নামাজে বসে যাই হোক, সেই সময়টা কি চাইতেন? আল্লাহ, আমি তো তখন বুঝতাম না, কিন্তু মানুষের চোখে মানাচ্ছে না, মানুষ আজকে আমাকে ধরায় দিচ্ছে, আমার ভালো লাগে না, ঠিক আছে, মানুষেরও তো ভালো লাগে না, আমি যে তাকে নিয়ে কোথাও যাব তাদেরও তো ভালো লাগে না, আল্লাহ আপনার চোখে কিভাবে মানাইলো? আমি এই কথাটা আল্লাহকে বলতাম। ও মাই গড, কি বললেন এই কথাটা? হ্যাঁ, কিন্তু থাক, আমি তো ছোটবেলা থেকে কারোর সাথে কোনো মারামারিতে থাকতাম না, কোনো সহপাঠীদের সাথে খেলাধুলায় থাকতাম না, আমি সবসময় চুপচাপ টাইপের থাকতাম। আমি চিন্তা করতাম মানুষ হিসেবে আমাকে আল্লাহ আপনি পাঠাইছেন, আমার আবার আমাকে মারা যেতে হবে, আবার আপনি আমাকে আগুনে ফেলে দিবেন, আবার আপনি কেন তাহলে আমাকে পাঠালেন? আমার এই ধরনের কোশ্চেন গুলো নিয়ে আমার চলতো, মানে সারাক্ষণ ছোটবেলা থেকে আমি এই অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে আমার ঘুরপাক খাইতো। আরো কিছু বিষয় ছিল, এটা ওই যে মাথা আশ্রয়, তখন আমি একটা ভালো কাপড় পরলাম, এইভাবে করা যাবে না, বোরকা পরো, মানে ওই যে বোরকা পরো, বা আমি বোরকা নর্মালিও পরি, কিন্তু আছে না যে আমি আজকে বোরকা ছাড়া একটা জায়গায় যাই, যেমন হচ্ছে ওই সময় ওই ঢাকা শহরে অলিতে গলিতেই দেখবা তরকারি দোকান, তো আমি তরকারি আনতে গেছি, তো আমার তখন পরা ছিল মেক্সি পরা ছিল, ওনাটা এইভাবে ঢাকা ছিল। তারপর উনি দেখছে, আসার পর আমাকে উড়াদুরা মার, যে আমি কেন বোরকা ছাড়া গেলাম। তার পরবর্তীতে কি আপনাকে আবার সরি বলতো কিছুক্ষণ পরে? ঠিক, এই বিষয় ছিল না, মাইরা দইরা ভাঙ্গা চুইরা উনি ওনার কাজে চলে যেত। কিন্তু বিচ্ছেদটা হলো তো কখন আসলে? বিচ্ছেদটা হলো যখন আমি আমার এলাকাতে চলে আসি, থাকি, তখন আমার পেটে বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে আমি এই সময়টাতে আমার ছোট ভাইটাকে নিয়ে তখন একাই থাকি, এই আমার কুমিল্লায়? কুমিল্লাতে একা থাকি। আমার আর নানা, উনি কই গেল? উনি ওই ঢাকাতে ওনার বিজনেস আস্তে আস্তে করে সরাইয়ে ফেলবে, মানে সবকিছু লেনদেন ক্লোজ করে উনি চলে আসবে, কিন্তু সেই সময়টাতে উনি আসে না, বরং বিজনেস আস্তে আস্তে করে উনি এরকম করে পরে একটা পর্যায়ে পলাইয়া চলে আসছে। চলে আসার পরে তারপর দিয়ে এবার আমার মামারা সবাই বলে যে ঠিক আছে, বাচ্চা হইলে হোক, বাচ্চা হওয়ার সময় যেহেতু আসে নাই, এরপরে এত কষ্ট যে তারপর যেহেতু এরকম কোনো টাকা পয়সা কোনো কিছুই যেহেতু নাই, এখন তো দোকানটা ছিল, এখন তো দোকানও নাই, কোনো একটা বাসাও নাই, জায়গাও নাই, টানাপোড়েন থাকার কি ছিল জায়গাও নাই। খাওয়া? এখানকার লোকেরা আবার বলতেছে এইরকম একটা এত সুন্দর মেয়ে, এরকম একটা মেয়ে রে তোমরা এই বরিশাল্লা বরিশাল্লা এত দূরে, জায়গা নাই, বাসা নাই, বরিশালের ছিল? কোনো কিছু নাই, তোমরা কেন বিয়ে দিলা, কিভাবে বিয়ে দিলা? আর এই ধরনের কথাগুলো যখন ওনারা শুনতো, হ্যাঁ, আর উনি খুব ডিমান্ড দেখাইতো, খুব পাওয়ার দেখাইতো। কিসের পাওয়ার? এটাই কিছু নাই বুঝলাম না, তাও পর? এখনো এখনো স্টিল নাও, মানে আচ্ছা। পাওয়ার পাওয়ার দেখাইতো, মানে মাইরা ফেলবে, গুলি করে ফেলবে, আমি চলে গেলে আমার ভাইদেরকে মাইরা ফেলবে, ওই ভাইদের ব্ল্যাকমেইলটাতে তাও আমি কিছুদিন ছিলাম। তারপর যখন এলাকাতে চলে আসে, আম্মুকে বললাম আপনি কি আসবেন না, এসে আমাকে ডিভোর্স করাবেন না, তখনও আমার
তখন তার সাথে আমার কোনো সম্পর্কও ছিল না, আমি আমার এখানে একাই। তারপর হঠাৎ করে যখন এটা শোনার পরে এবার বললো যে ঠিক আছে, তো তুমি পার্লার পছন্দ, তোমাকে আমি পার্লার দিয়ে দিব, তুমি চলো এখান থেকে চলো, আমি এখানে একটা কাজ ঠিক করছি কুমিল্লাতে, ওইখানে যাই তোমাকে পার্লারের কাজটা করবো আর কি। তো সেই ক্ষেত্রে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই পার্লারের কাজ করার জন্য বলছি, ওনার যেহেতু আর্থিক সমস্যা এরকম, আমার যেহেতু এখানে থাকবো, সো আমি পার্লারের কাজ শিখি। পার্লারের কাজ শিখতে গেছি, আহারে আমার 3 দিন ধরে আমার মারছে। 3 দিন মারছে, 3 দিন আমি খাই নাই। আমি এটা বলছি আপনি বাসায় এসে আমার পার্লারের কাজ শিখিয়ে দিবেন। আমার আম্মু বলছে 10,000 টাকা দিবে, তখন 5,000 টাকাতে পার্লারের কাজ শিখায়। তারপর যে যখন আমি একদিন গেছি, পরের দিন যে মহিলারে মানা করে দিয়ে আসছে যে পার্লারের কাজ শিখলে আমি নিজে যদি নিজে কিছু করি, ওনাকে ছেড়ে নাকি চলে যাব। তারপর যাই হোক, এটাও আর করতে দিল না। তো 2 দিন যে গেছি, ওই 2 দিনের পার্লারের অভিজ্ঞতায় আজকের আমি, এই 2 দিনের পার্লারের অভিজ্ঞতার আজকের আমি কারো কাছ থেকে কাজ শিখি নাই, কিন্তু আজকে আমার পার্লারে হাজার হাজার স্টুডেন্ট আসে আমার কাছে কাজ শেখার জন্য, এত এত জায়গা থেকে মানুষ আসে সেরা সার্ভিসটুকু পাওয়ার জন্য। আর এই কাজটা শিখেছে আমার বর্তমান হাজবেন্ড, এই আর কি, সবকিছু উনি শিখেছে। ডিভোর্সটা কিভাবে হলো যদি? ওই যে যখন ফ্যামিলিগত ভাবে বলছে ডিভোর্স করায় ফেলবে, তখন তো একটা বেবিও আছে। বেবিও আছে, হ্যাঁ, তখন এবার বলছে ওকে ঠিক আছে ডিভোর্স করায় ফেলবে। এবার বলছে তুমি ওইখান থেকে আসো, এবার আমার বর্তমান হাজবেন্ডের বাসায় উনি ঘর ভাড়া নিছে, আর এটার পাশে একটা কারখানায় উনি একটা কাজ নিয়েছে। তখন আমার আম্মুর আসার সময় হয়েছে, তখন আমি ফেসবুকে ইউজ করতাম না। তো ওর বোন, ওনার মানে আমার হাজবেন্ডের বোন, তো উনি বলতেছে আপনার ফেসবুক আইডি নাই? তখন আমি বললাম আছে, আমি চালাই না। তো বললো যে চালাই না, আছে। তো আমি বলতাম আমি তো ফোনেই ইউজ করি না ইউজ করার মতো, আর ফেসবুক চালাই কিভাবে এগুলো আমি অতটা বুঝিও না। তো পরে দিয়ে এবার উনি কি করলো, তো ওনার এই কথা শুনে এবার আমি বললাম আমার ফেসবুক আইডিটা একবার একজন খুলে দিছিল, এটা একটু করি, এই কি বলে ওই যে ঠিক করে দিই। তো এটা ঠিক করতে গেছি কার কাছে? ওই যে আমার হাজবেন্ডের কাছে। আচ্ছা, ঠিক করার পরে এখানে 3-4 জন মিউচুয়াল ফ্রেন্ড লাগে না, তো ওনার আইডিটা দিয়েও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছে 3-4 জন এরকম। তো পাঠিয়ে দেওয়ার পরে এবার ওই যে পার্লারটা ছিল সেই পার্লারে আবার ওই ওনার কলেজের, উনি তখন ইস্পাহানিতে পড়াশোনা করতো, তো সে কলেজের মেয়েরা ওই পার্লারে আসতো ওকে দেখার জন্য, মানে আমার হাজবেন্ডকে দেখার জন্য। আর আমাকে এসে বলতো আপু একটু বলেন না ওকে বের হইতে। তো আমি আবার মেসেঞ্জারে বলতাম যে একটু বের হও না, তোমাকে দেখতে আসছে। তারপর উনি তো অনেক সুদর্শন আমরা দেখেছি, তখন মনে আরো সুদর্শন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মেয়েরা ওনার প্রতি খুবই দুর্বল ছিল সেই সময়টাতে। ওনার সাথে আমার যে সম্পর্কটা ছিল, একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। ওই যে মেয়েরা আমার পার্লারে আসতো, ওনাকে বলতো যে একটু করেন না, নক করেন না, আসলে একটু দেখবো টেকবো। তো এইভাবে ওই মেয়েদের টপিক নিয়ে ওনার সাথে আমার একটু হাই হ্যালো কথাবার্তা হইতো। তো কথাবার্তা হইতে হইতে তো ওই বাসার মধ্যে কিছু সবাই মিলে এই মেয়ে তার হাজবেন্ডের সাথে কথা বলে না, এই মেয়েদের নাকি আবার ডিভোর্স হয়ে যাবে, ওর মা আসলে নাকি সম্পর্কই করে। তো এই বিষয়গুলো ওর মা আবার ওর সাথে শেয়ার করতো, একবারই না, ওনাদের মানে ভাড়াটিয়া না আমরা, তো শেয়ার করতো এই মেয়ে এরকম। তারপর আপনার বর্তমান শাশুড়ি, বর্তমান শাশুড়ি, হ্যাঁ শেয়ার করতো। তো সে আবার ওই ফোনে আমাকে বলতো যে আপনার আসলে কাহিনীটা কি। তো আমি বলতাম আমার কোনো কাহিনী না, আমি তো এখানে সংসার করব না, আমার আম্মু আসলে ডিভোর্স করে ফেলবে। তারপর দিয়ে এতটুকুই ওনার সাথে কথা। তার মধ্যে আমার আম্মু আসছে, 6 মাস সময় দিলাম, যদি এই 6 মাস সময় যদি তোমরা দুজন ঠিকঠাক হও তাহলে তো ভালো, বাচ্চাটার দিকে তাকাই, আর যদি ঠিকঠাক না হও তাহলে আমার মেয়েকে আমি নিয়ে যাব এবার, আচ্ছা ডিভোর্স করে তখন তো ফেলবো। আপনার সাথেই থাকতেন আপনার স্বামী? হ্যাঁ, পরে দিয়ে এবার উনি বলল যে আপনি 6 মাস লাগবে না, আপনি এখনই নিয়ে যান। হঠাৎ আম্মুর সাথেও খারাপ ব্যবহার করা হয়েছে, তো চোখের পানি ফালাইয়া আম্মু বলছে যে থাক, সব ঠিক হয়ে যাবে, আর দেখ কতদিন, যদি না হয় আম্মু দেশে থাকতে থাকতে ডিভোর্সটা করাই দিব। চলে যাচ্ছে লাগেজ টাগেজ নিয়ে, ওই আমার বাসা থেকে উনি বের হয়ে যাচ্ছে। তো সেই সময়টাতে আমি না যে বাসায় থাকি, এই বাসায় সবাইকে বলছে আম্মু আসলে আমাদেরকে ডিভোর্স করাই নিবে। তো আমার কাছে তখন যে আম্মু আমাকে ফেলে চলে যাচ্ছে এখানেই, তো আমাকে ডিভোর্স করাবে না, আমি না সবার কাছে বলছি আমার এখানে একটা কথার দাম আছে না, আমারে তো আম্মু নেয় নাই, তার মানে আম্মু আমারে এখনো প্রতারণা করতেছে। তো এবার আমি বোরকা নিয়ে কান্না করতে করতে, ওই বাচ্চাও ওনার কাছে, মানে একটা সিচুয়েশনটাকে করো, বাচ্চা ফেলে রাখা না, মানে ওই সময় আমি বোরকা নিয়ে আম্মুর বোরকাটা পরে আমি বলছি আমারেও নিয়ে যান। এবার পথে চলে গেছি, তো আম্মু সিনজিতে উঠে যায় আর বলে যে রুমে যা, আমি পরে এটার মীমাংসা করব। তো আমি খালারে বলছি খালা আমি রুমে যাব না,
আমি আমারে নিয়ে যান আপনার সাথে। কয় তুই এক কাজ কর, তোর মামার বাসার যা, তাইলে রোমে না গেলে তুই মামার বাসার যা, তোর মারে রাত্রে বুঝে টুঝে দেখি এটা কি করা যায়। এই আমি মামার বাসাতে গেছি, এতটুকুই কথা হয়েছে। আমি আমার মামার বাসায় গেছি, মামার বাসার পর দিন আম্মা সব রাত্রে জানতে পারছে, কয় মৌসুমী তো আমগো ফিসে যে মাইয়া বোরকা নিয়ে বের হইছে, মাইয়া তো মামার বাসায়। এই পরে কইছে কি তাইলে নাতিটা কই? তো এবার আম্মা কয় নাতি তো হের কাছেই, হ্যাঁ ফোন দিছে, কয়েকবার রিসিভ করেন। তো আমার আম্মা এবার ফোন দিছে ওনাকে, মানে আমার এক্স হাজবেন্ডকে। ফোন দেওয়ার পরে যখন রিসিভ করে নাই, তখন ওই যে কারখানায় কাজ করে ওইখানে গেছে। যাওয়ার পরে এবার ওইখান থেকে বলা হয়েছে যে ওইখান থেকে অনেক খারাপ ব্যবহার, যে আপনি কে, আপনাকে চিনি, অনেক বাজে ভাবে, ওই যে আম্মুর যে সেপারেশন হয়েছে বিয়ে বিয়ে নিয়ে, অনেক বাজে ভাবে আম্মুকে অনেক কথা শোনাইছে, আপনারা যা করার করেন, এই সেই এগুলা বলছে। তারপরের দিন আবার গেছে বাচ্চার জন্য, এই অপমানের পরে আরেক দিন গেছে, যাওয়ার পরে এবার বলতেছে বাচ্চা নিয়ে ওনার ঢাকাতে চলে গেছে। এবার আমি তো কান্না করতেছি আমার বাচ্চার জন্য। ওনার ফোন নাম্বারটাই আমার মুখস্থ ছিল, আর ওইখান থেকে আসার পর ওদের তো ফ্যামিলিই ছিল না, পরিবারই ছিল না তার। মানে একটা আছে না যে আমাদের এই যেমন একটা গুছানো একটা পরিবার আছে, ওইখানে গেলে পাওয়া যাবে, তাদের তো এরকমও নাই। তারা একজন গার্মেন্টস এ কাজ করে, আরেকজন কই কাজে, মানে একটা পরিস্থিতিটাই অন্যরকম তাদের। এখন বাসায় তালা মারা, আমি আর কই ব্যাগ যাব। এই 2 মাস পর যখন গাড়িতে মালামালগুলো উঠেছে, উঠানোর পরে এবার একটা ভয়েস রেকর্ড ওনার জ্যাঠার, ওনার আম্মা, ওনাদের পরিবার, রাস্তার পাশে যে দোকানদার আছে, সবাইকে এই ভয়েস রেকর্ডটা শোনায়া উনি চলে গেছে। এবং কি শোনায়া চলে যায় নাই, এই ভয়েস রেকর্ড সবার ফোনে ফোনে কিসের ভয়েস? দিয়ে দিয়ে গেছে। এই ভয়েস রেকর্ডটা ছিল আমার আম্মু যেদিন ওই আমার বাসায় আসে, ওই যে বললো না তুমি 6 মাস থাকো, 6 মাসে যদি ম্যাচুয়াল না হয় আমার মেয়েকে আমি নিয়ে যাব। তো আম্মু বিদেশ থেকে আসার সময় আমাকে একটা ফোন আনছে, মোবাইল আনছে আমার জন্য, হাওয়াই একটা সেট আনছে। তো আমার আগের যে নষ্ট যে ফোনটা ছিল, এই ফোনটা আবার আমার বাসায় আমার একটা মামাতো ভাই ছিল, ওই ছেলেটা আমার বাসায় খাওয়া দাওয়া করতো, তার একই কারখানায় কাজ করতো। তো এই মামাতো ভাইটা যখন আসছে, আসার পর আমি বললাম আমার জন্য একটা ফোন আনছে, ধর এই ফোনটা তুই নিয়ে যা। তো এই ফোনটা কাকে দিলাম? ওই মামাতো ভাইটাকে দিলাম। তো রবিন বর্তমান হাজবেন্ড, তাকে যে মেয়েরা ডিস্টার্ব করতো, সে একদিন আমাকে বলছে যে আপনি একটা কাজ করতে পারবেন? আমি বললাম কি কাজ বলো। ওর সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তো ও আবার বলতো একটা মেয়ে এত ডিস্টার্ব করে, আমি আপনার সাথে আপনার ফোনটা আনেন, ভয়েস কিভাবে রেকর্ড করে আমি সেটাও জানতাম না। তো আমার ফোনটা আমি পাঠাইলাম আমার ছোট ভাইটাকে দিয়ে। তো বললো যে আপনার সাথে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো ভয়েস রেকর্ড থাকবে, আর এই রেকর্ডটা আমার দরকার। হ্যাঁ, এটা একটা মেয়েকে পাঠাবো। তো কি কি অভিনয়ের মিথ্যে মিথ্যে প্রেম করি আমরা। এবারে ওই ভয়েসটাতে ছিল আমরা বিয়ে করব, তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ, তারপর হচ্ছে হ্যান ত্যান অনেক কিছু ছিল। মানে প্রেম, অশ্লীল কিছু না, কিন্তু ওই যে একটা মেয়ে যেন প্রেম আছে এটা বোঝা যাচ্ছে, একটা মেয়ে যেন বিশ্বাস করে যে সে আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসে। সে পেল কিভাবে? আমার মামাতো ভাই। ও আচ্ছা। এবার এই ভয়েস রেকর্ডটা কি হয়েছে, আমার আম্মু যখন আমাকে নতুন ফোন দিছে, তো আমিও তো আমার মাঝে আছি এখন 2 মাস, তার সাথেও যোগাযোগ নাই, আমাদের কারো ফোন রিসিভ করে না, বাচ্চার কোনো খবর নাই, আমি পুরা পাগলের মতো ওই মামানিদের বাসাতেই আমি। তো একটা চাকরিও নিলাম সেই সময়টাতে। চাকরি নেওয়ার পরে, কিসের চাকরি, মানে 1 মাস মনে হয় আমি চাকরিও করছি। এখন মামার বাসাতেও তো আমি এভাবে, তো আম্মু বকাঝকা করতেছে, মানুষের চোখেও খারাপ যে চলে আসছে। আমি কিন্তু আসছিলাম ওই রাগের আম্মুর পিছে পিছে আসছি, ওই আশা না যে তাকে একবারে ছেড়ে আসছে, শুধু একটা বোরকা পরে আসছে। হ্যাঁ, কিন্তু সে যে চলে যাবে, বাচ্চাকে নিয়ে যে সে চলে যাবে, এই বিষয়টাই আমার মাথাতেও ছিল না যে এইভাবে এটা হবে। পরবর্তীতে সে আমার সাথে যোগাযোগ করে নাই, আমাকে সে আনতে যাইতেও পারতো। তার 2 দিনের মাথায় আমার ফ্যামিলি গেছে, অশ্লীল গালাগালি করে আমার ফ্যামিলিকে বিদায় দিয়ে দিছে, বাচ্চাটাকে নিয়ে সে উদাও হয়ে গেছে। 2 মাস পর এসে বাসার টাসা চেঞ্জ করে সে যাওয়ার সময় এই ভয়েস রেকর্ডটা সবাইকে শোনায়া যায়। শোনানোর পরে এবার আমার যে বর্তমান হাজবেন্ড, তার ফ্যামিলি তাকে ডেকে আনে, বা ফ্যামিলি তাকে ফোন দেওয়া শুরু করে, এই মেয়ের সংসার তুই ভাঙছস, তোর কারণে চলে গেছে। বলছে যে না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, আমার এই হাজবেন্ডের কথা কেউই শোনে নাই। তখন প্রত্যেকটা অলি গলিতে সবার কাছে এই ভয়েস রেকর্ড দিয়ে যায়, তখন কেউই শুনে নাই যে আসলে তার সাথে যে আমার ওই রকম সম্পর্ক না, কিন্তু ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল, কিন্তু সে আমাকে বিয়ে করবে এই ধরনের একটা সম্পর্ক ছিল না। সে অ্যাটলিস্ট আমার কাছে জিজ্ঞেস করতে পারতো এই ভয়েস রেকর্ডটা কার,
আর তার সাথে আমার সম্পর্ক আছে কিনা, যদিও যা হয়েছে ভালোই হয়েছে, আমি এমনি তো ওনার সাথে থাকতাম না, উনি আমার কাছে এসে জিজ্ঞেস করার প্রশ্নই আসলেও এটা নিয়ে কিছুই কিন্তু আপনাকে আসতে যেত দোষারোপ না। করে তো যেতে পারছে। হ্যাঁ, দোষারোপ করে যেতে পারছে। তারপর এই ভয়েস রেকর্ডটার কারণে ওনার কি হইলো, আমার বর্তমান হাজবেন্ডের মান সম্মান সব জায়গায় একদম মিশে গেল। সবাই জানলো কি, ও আচ্ছা আমার সাথে সম্পর্ক, এই জন্য আমি চলে গেছি। তো একদিন উনি আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলতেছে, আচ্ছা তোমার গার্ডিয়ান বলতে কেউ আছে? আমি বলছি আছে, আমার খালা আছে। বললো আচ্ছা আসো আমরা একটু দেখা করব। তো আমার খালাকে নেওয়ার পরে বলতেছে যে দেখেন, আপনার মা কি চলে গেছিল হ্যাঁ তখন? তখন আম্মু আর চলে গেছে। ডিভোর্স ফাইল করা হয়েছিল আগে? তখনও করা হয় নাই, আচ্ছা, হবে, হ্যাঁ, এখন হ্যাঁ। হবে। পরে আপনার বর্তমান হাজবেন্ড আপনার খালাকে খালাকে জিজ্ঞেস ডাকলো, ডাকলো। ডাকার পরে বলতেছে যে আমি ওকে বিয়ে করব। কি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। তখন বলল যে দেখো তুমি আনমেরিড একটা ছেলে, তুমি ওকে যদি বিয়ে করো, ওর ফ্যামিলি অবস্থা বলতে, ও এই যে আজকে ওকে যে ছাড়ার কথা বলতেছে, এটা একমাত্র বলতেছে এটার কারণ ওর মা বাবাকে অপমান করতো ওদের সেপারেশন নিয়ে। হ্যাঁ, তো সেটা ও নিতে পারতো না, যদিও বুঝিয়ে বুঝিয়ে আমরা এতদিন সংসার করাইছি, কেমন একটা ছেলের কাছে এই মেয়েকে বিয়ে দিছে, এটার জন্য একটা দাওয়াতি মানুষও আসে নাই ওর বাপের বাড়ি থেকে। পরবর্তীতে তুমি এগুলা বলবা, অনেক কিছু আসবে, এগুলা মেয়ে আবার আবেগের ঠেলায় হয়তো বলতেছো, 2 দিন পরে আবেগ চলে যাবে, মেয়ে এটা কলঙ্কি, এমনিও হয়েছে অমনিও হয়েছে, বা পরবর্তীতে ওর জীবনটা নষ্ট হবে, আরেকটা বিয়ে আছে, সন্তান অনেক আছে। ধরনের কিন্তু তুমি তকমা এইসব, দেওয়ার ব্যাপার আবার আছে। তোমার বয়সও কম, তুমি মাত্র কেরিয়ার শুরু এখন তোমার, তোমার ফ্যামিলির তোমাকে নিয়ে অনেক আশা আশা আছে, তুমি এখন এই মুহূর্তে এটা করলে তুমি তো ফ্যামিলি মানাইতে পারবা না। বলছে যে ফ্যামিলি এখন না মানাইতে পারি, তখন না মানাইতে পারি, একদিন না একদিন আমি আমার ফ্যামিলিকে মানাইতেই পারবো। আর যাকে নিয়ে আমি কলঙ্কের শিকার হইছি ওকেই আমি বিয়ে করবো। বললাম তুমি কি তাহলে আমাকে দয়া করবা এরকম কিছু? বলে যে এটা দয়া না, এটা দয়া না, কারণ তোমাকে যে আমার ভালো লাগে না তা না, ফ্রেন্ড আমার ভালো লাগে না তা না, তোমার সব দিক দিয়ে যেটাই হোক, তোমাকে নিয়ে যেহেতু একটা জিনিস ছড়াইছে, আর তুমি তো দেখতে খারাপ না, সো আমার ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। ওনার বিষয় উনি আমাকে কনভিন্স এইভাবে করার চেষ্টা করছে। তারপর এবার আন্টি বলল আচ্ছা আমরা দেখি, কথা বলে দেখি। তো আমার আম্মাকে জানাইলো, আমার আম্মা আরো আগে রাজি না, কই এই ছেলে এখনো পড়াশোনা করে, এই ছেলে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, বাপ মা এই কথা শুনলে আমার মেয়েরও জীবনও মানবে না, ছেলেকেও মানবে না, ঘর থেকে বের করে দিবে। তো মেয়ের তো এমনি কপাল পোড়া, সারা বছর বাপের বাড়িতে পাইলো অশান্তি, জামার বাড়িতে পাইলো অশান্তি, এখন আবার বাকি বয়সে ওর গলায় দড়ি দিতে হবে যদি এখন এমন কোনো কিছু হয়। সো এটার প্রশ্নে আসে না, আমি বিদেশ যাই, ওরে বিদেশ নিয়ে আসবো, এরপরে বাকিটা দেখা যাবে। বিয়ে শাদী এখন দরকার নাই, ও যেহেতু জামাই যেহেতু এখন যোগাযোগে করে না, ওর ডিভোর্স দিয়ে দিক, আমার মা তখন বলতেছে। তো এবার এবার আমার খালা বলতেছে, দেখ তুই তো আরেক জায়গায় বিয়ে করবি, হয়তো বাচ্চাওয়ালা আসবে তোর জন্য সম্বন্ধ, বা কেউ আসবে বয়স্ক, বা বয়স্ক না হোক, বা বিবাহিত মেয়েদের জন্য আর কেমন পাত্র আসে, ওনাদের চিন্তা ভাবনা থেকে কেউ না কেউ আসবে বিয়ে করবে। ছেলেটা তো মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম। তারপর হচ্ছে টাকা পয়সা দিয়ে কি আসে যায়, আমার খালা আমাকে বলতেছে, আর টাকা পয়সা বেডাজন হয়েছে, একটা না একটা সময় টাকা পয়সা হবেই, ওদের তো বিটা মাটি আছে। আন্টি এটাই বললো যে তুই তো কাউকে না কাউকে বিয়ে করবি, তাহলে এই ছেলেটা না, এই ছেলেটা কেন না, সে তো নিজে চাচ্ছে, তুই তো তাকে বলস নাই, সে তো নিজে চাচ্ছে, রাজি হয়ে যা। নিজের স্বার্থের কথা আসলে সবাই চিন্তা করে, সেই সময়টা হয়তো আমি নিজের স্বার্থের কথা চিন্তা করেই তাকে বিয়ে করা। আমি তখন ওনাকে বললাম আমি ডিভোর্স দেওয়ার পরে যদি তুমি না করে দাও, বললো তুমি যখন ডিভোর্স দিবা তার 2 দিন পরে আমি বিয়ে করব। তো আমি যখন ডিভোর্স দিই তারপরে উনি আমাকে বিয়ে করে। তাকে বিয়ে করে কোথায় তুললো? তারপর বিয়ে হওয়ার পরে উনি ওনার মতো করে বাসায় চলে যায়, আর আমি আমার মতো করে মামির বাসাতেই আছি। তারপর ওই বিয়ে করার পরে এবার ওই অ্যাডভোকেট আপু বলল তুমি কি করো? আমি বললাম যে আমি এরকম পার্লারের কাজ জানি টুকটাক। বললো যে তুমি এক কাজ করো, এখন কি করবা, এই যে বিয়ে করছো কি করবা? উনি চলে যাওয়ার পরে তো এরকম বসে বললো আমার নিচতলা একটা রুম আছে, এই রুমটাতে ম্যাচ থাকে, আমি উঠিয়ে দিব, তোমরা পার্লারটা তুমি এই কাজটা শুরু করো, তুমি এখানে থাকো। তখন এবার ওনাকে বললাম যে আমাকে তো এইভাবে উনি উপকারটা করতে চাচ্ছে, আমি কি করব, ভাড়া নিব? বললো যে আচ্ছা ঠিক আছে তুমি নাও। তারপর আমার এই রুমটা উনি আমাকে পরিপাটি করে খুব সুন্দর একটা ফ্ল্যাট গুছিয়ে উনি আমাকে দেয়, দেওয়ার পরে ওইখানে আমি থাকি। তখন হচ্ছে ইস্পানিতে যারা পড়ে জামানত হিসেবে কিছু টাকা পরবর্তীতে ব্যাক পায়। এটা পরে বলতে
ভর্তি হইতে তো অনেক অ্যামাউন্ট লাগে না, তখন ওইখান থেকে উনি 10,000 টাকা মেবি পাইছে। তো এই 10,000 টাকা দিয়ে আমি আমার পার্লারের জন্য একটা গ্লাস কিনছি। আমি বললাম যে আমার রিবন্ডিং করার জন্য তো কোনো চেয়ার নাই, যে রিবন্ডিং আজকে পুরো ভাইরাল, আজকে সবাই জানে যে বিন্দিয়া সাজঘর মানেই হচ্ছে রিবন্ডিং। সেই চেয়ারটা আমার কিছুদিন আগে ভাঙছে, একটা প্লাস্টিকের একটা নর্মাল চেয়ার। এই চেয়ারে আমার এতদিন ধরে আমি ইউজ করছি, এই স্মৃতিটাও আমি রেখে দেওয়ার চেষ্টা করছি। সেই চেয়ারটা উনি বলছে উনি চেয়ার টেবিল ছাড়া পড়াশোনা করতে পারে না, বসতেও পারে না। সেই চেয়ারটা উনি আমার জন্য ঢাকা থেকে নিয়ে আসে, আনার পরে দেয় যে এটাতে তুমি রিফন্ডিং করো। কতদিন পরে জানলো তার পরিবার? তারপরে জানছে বিয়ের পরে, এই যে বিয়ের খবর তারপরে ওর আম্মুকে ও নিয়ে আসছে, বলে দিছে, বলছে যে আম্মু আসেন আমি বিয়ে করছি। পরে দিয়ে এবার আনছে, আনার পরে আমি সালাম করতে গেছি, আমারে দিছে এক থাপ্পড় আমার শাশুড়ি। এই থাপ্পড়টা জোরে ছিল। আমি জানি আমি ভুল করছি, ওনার ছেলেকে নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল। আমি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করে ওনার অফারটা আমি অ্যাকসেপ্ট করছি। চমৎকার। তারপর কি হলো? ওনার পড়াশোনার খরচ দেওয়া বন্ধ হয়, তারপর মা বাবা হ্যাঁ বন্ধ করে দেয়। মেয়েকে ছাড়ো তোমাকে দিব, 10-12 গাড়ি যত গুন্ডা পান্ডা আছে যা আছে সবাইকে পাঠায়, একদিন নিয়ে আটকে রাখে যে আমার হাজবেন্ডকে, যে তোমাকে মেরে ফেলবো, মেয়েকে ছেড়ে মা বাবার কাছে যাও। বলছে এই মেয়েটা সবকিছু, এই মেয়েটার কোনো দোষ নাই, তাকে আমি অফার করছি, এই পরিস্থিতি যাই আমি অফার করছি, যেহেতু আমি এই মেয়েটাকে ভালোবেসে ফেলছি, আর আমার ভালোবাসাটা আমার সঠিক ভালোবাসা, বা আমি ফিল করি যাকে আমি ভালোবাসবো তাকে সত্যিকার অর্থে যে আমার বউ হবে সে আমার রিয়েল সবকিছু। তো সেই ক্ষেত্রে সে আমাকে ভরসা করে আমার হাতে হাত রাখছে, তার লাইফে অনেক কষ্ট পার করছে। আমি চাই না তার কাছে ফেক কোনো মানুষ হিসেবে আমি দুনিয়া থেকে চলে যাই। আপনার যদি মারতে হয় তাকে সহ নিয়ে আসেন, একসাথে মেরে ফেলেন। পরে তার কথাতে ইমপ্রেস হয়ে উনিও ওনাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এবার বাসায় আসে 4টায়, আর আমি কান্না করতে করতে শেষ। তার মধ্যে হচ্ছে এই পার্লারটা যখন আমি শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ইনকাম ছিল 8,000 টাকা। এই একটা রুমে যখন কাস্টমার আসতো তখন উনি বারান্দায় গিয়ে শুধু বই পড়তো, মানে তখন একটা রুমে একটা তোষক ছিল, ফ্লোর ছিল, এমনও হয়েছে আমি দেয়ালে একটা সিঙ্গেল একটা তোষক ছিল, আমি হাত দেয়ালের সাথে রাখতে রাখতে আমার হাত পুরা ব্যথা হয়ে যেত। তো এবার কি করতো, একটা ওনারও তো জিম টিম করা, বডি টডি একটু চড়া টড়া, এক বেডে হইতো না। তো উনি আমার ওই ফ্লোরে মাঝরাতে উঠে দেখতাম উনি ফ্লোরে আর আমি তোষকটাতে। তারপর কাঁথাও ছিল না, ওনার ওই উদ্বাসে ওনার আম্মু একটা কাঁথা দিছে, ওই কাঁথাটাই, ওই একটা বালিশ, ওই একটা প্লেট, টাকাও নাই। এবার যাই হোক 8,000 টাকা ভাড়া পায়, 8,000 টাকা এই কোন রকমে। তারপর যাই হোক কান্না করে করে আসছি। চাকরিতে 2,000 টাকা বলে আমাকে চাকরি দিবে, মানে টাকা বেতন, তো আমার ভাড়া 5,000। হ্যাঁ মাসে। জামাইকে আমার এখন জামাইকেও বের করে দিছে, এখন আমি কি করব? হুট করে তো কিছু করা যায় না। তখন হচ্ছে আমরা আজকের এই পর্বটা মনে হয় তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা ভাবেন যে বিয়ে করব, কি খাওয়াবো বউকে। হ্যাঁ তারপর শুরু করি আল্লাহর নাম নিয়ে। আমার হাজবেন্ড বলে আচ্ছা তুমি চাকরি কেন খুঁজতে গেছো, তুমি কান্না করতেছো কেন? আমি বললাম আমি তো চাকরি পাই নাই। বলো যে শোনো তুমি কান্না কেন করতেছো, তুমি চাকরি পাওয়ার দরকার নাই, তুমি এই যে গ্লাসটা আর যে চেয়ারটা নিয়ে আছে, আমি মেডিসিন ফেসিয়ালের জন্য যে মেডিসিন লাগবে এগুলো তো টাকা নাই, সাজের জিনিসপত্রের জন্য তো টাকা নাই, আর আমি তো খুব বেশি কাজ পারি তাও তো না। বলে তুমি যতটুকু পারো এর থেকে বেশি পারো হচ্ছে তোমার কনফিডেন্স, সো তুমি পারবা, আমি ভরসার জন্য আছি, তো তুমি শুরু করো, কনফিডেন্স রাখো, সবকিছু পারবা। এই অবুঝ মেয়েটাকে, অগুছালো মেয়েটাকে, যে মেয়েটা কথা বলতে পারতো না, এখনো পর্যন্ত আমি রাস্তায় চলাফেরা করতে পারি না, আমি এখনো পর্যন্ত আমি একা একা শপিং করতে পারি না, আমার এগুলো হচ্ছে দুর্বল পয়েন্ট। তারপর এই শুরু করি আল্লাহর নাম নিয়ে 8,000 টাকা। এবার তার 15 দিন ওই যে বাসাটাতে, সিঙ্গেল বাসা, এক পাশে গ্লাস চেয়ার, প্রথম যে শুরু করি প্রথম কাস্টমার থেকে 8,000 টাকা মান্থলি করছিলেন। এই যে পার্লারের ফেসিয়াল আসছে, ধরো প্রথমে একটু মেডিসিন নিয়ে মেডিসিন 400-500 টাকার কিনছি। তো এইগুলো পার্লারের ব্যবসায় তো লাভ আছে, মানুষ কি জন্য যে করে না এই ব্যবসা আমি বুঝি না। এটা কাঁচা টাকা, পুরো কাঁচা টাকা, কোনো বাকি কোনো কিছু আছে? একটা ব্যবসা করো বাকি এত টাকা, একটা ব্যবসা করে এই টাকা, আমাদের কাছে এসে তো বাকিরই সুযোগ নেই। তো
তাহলে কাঁচা টাকা না। আচ্ছা যাই হোক, তারপর আমি যখন ব্যবসাটা শুরু করার পরে হ্যাঁ দেখি কাস্টমার আসে, আল্লাহ আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ শুনে, আমি যা বলি আল্লাহ শুনে, আমার এটা খাইতে ইচ্ছে করতেছে, আল্লাহ দেখি এখন কাস্টমার পাঠিয়ে দেয়, আমার টাকা হয়ে যায়, আমি কিনে নিয়ে আসি খাই। প্রথম প্রথম এমন হয়েছে মুরগির চামড়া, আমার হাত পা কাঁটা দিয়ে আমাদের উঠতেছে। মুরগির মাংস খাইতে ইচ্ছে করছে, বুঝছো তো, এবার দুজনেই আমরা কি করছি, ও আরেকটা কথা, আমি গাড়ি কেনার পরে আমার লাইফ স্টোরিটা একটু শেয়ার করছি, যে আমি 20 টাকার পটল কিনে আমরা যে জায়গায় ভাত খাইছি সেই জায়গায় আজকে আমি 55 লক্ষ টাকার গাড়িতে চড়ি, তাও আবার প্রাইভেট গাড়ি। হ্যাঁ, তো আমি চড়ি। তো তখন মানুষে বলছে যে 20 টাকায় কি পটল পাওয়া যায়? এখনো পর্যন্ত অনেক বাজারে আছে পচা, আমি এটা রিপ্লেটে দিয়ে দিচ্ছি, পচা, একটু পচা নষ্ট, একটু তরকারির ভাগা কাউরান বাজারে যখন সব তরকারিগুলো বিক্রি হয়ে যায়, কিছু পচা তরকারি রাস্তায় ভাগা থাকে, দিয়ে রাখে। ওগুলো কিন্তু নিয়ে এসে হ্যাঁ, আবার বাইরে ওই বিক্রি করা হয়। ভাগাটাও যদি 30 টাকা হয়, আমার হাজবেন্ড সেটা মূলে নিয়ে আসতো 15 টাকা 20 টাকায়। এবার বুঝছেন? Oh my God! তো সেই পটল বাছাই করার কারণ ছিল, পটলটা ভাগ করলে কিন্তু 2টা হয়, 2টা হলে কিন্তু দুজনের দুইটা দুইটা 4টা হয়ে যায়, তাহলে আমাদের 2 দিন এমনিই চলে যেত। 4টা পটল পটল যদি এর মধ্যে ভালো পাইতাম, তাহলে আজকে 2টা, আগামীকাল 2টা। আর ভালো মন্দ খাবার কখন খাইতে পারতাম, ওর মা আবার মাঝে মধ্যে ওর মা তো কান্না করতো, বুঝাইতো, তো চুপি চুপি ওর মা আবার ওর জন্য মাংস রান্না করে বক্সে করে দিত মাঝে মধ্যে। মানে আস্তে আস্তে মানা শুরু করে নাই, মানে এমনিতেই ছেলের জন্য খারাপ দিত। লাগতো। তো দিলে তখন ওই খাবারটাই হতো আমাদের ভালো মন্দ খাবার। তারপর আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি আমাদের একবার মাংস খাইতে ইচ্ছে করছে খুব, তো মাংস তো এবার খাওয়ার টাকা নাই, তখন কি করছে, ও বাজারে একটা মুরগির দোকানে ব্যাগ দিয়ে আসছে যে 30 টাকার চামড়া দিয়েন তো। এবার 30 টাকার চামড়া সে দিছে, দেওয়ার পর আমরা দুজনে মিলে এই চামড়াগুলো, মুরগির ব্রয়লার চামড়া, ব্রয়লার মুরগির চামড়া বাছার পরে আলু কিউব করে কেটে এগুলো দিয়ে রেসিপি তৈরি করছি। মানে আমরা বিষয়টাকে এনজয় করছি, এমন না যে ওই 2 মুঠ ভাত খাইছি, আমাদের ক্ষুধা ছিল। সত্যি কথা, এখন আমরা দুজনে আলোচনা করি, তোমার কি ক্ষুধা ছিল ওই সময়? বলো যে না, আরো তো তৃপ্তি করে ভাত খাইতাম। ও মায়ের খুব আদরের ছেলে, ওর ফ্যামিলির সবচেয়ে আদরের ছেলে হচ্ছে ও। ও মাছের, আমার শাশুড়ি এখনো পর্যন্ত ওকে মেবি খাওয়াই দেয়, মনে হয় এখন একটু কম দেয়। ও মাছের কাটা বেছে খাওয়ার মতো ছেলে ছিল না, এবং কি মাছ যে খায় এটারও ওর একটু ব্যাপার স্যাপার ছিল, এই মাছ খাবে ওই মাছ খাবে না, বা মাছই খাওয়া জানতো না। বাট এখন ও সব তরকারি নেবে, একটা ডিম ভাজা। কিন্তু এখনো আমার সব রান্না পছন্দ করে। এখন পাঙ্গাস মাছ দিলেও বলে যে এত সুস্বাদু মাছ হয়, মানে রান্না করে দিলে এরকম করে আর কি খায়। তো তখন আমরা বলি, তখন কি ক্ষুধা ছিল রবিন? বলে যে না, আমারও তো ক্ষুধা ছিল না, কিন্তু অল্পতে কত বরকত ছিল। সেই সময়টা মনে হতো না যে অভাব? না না, কোনোভাবে না। আর সে খুব, মানে খুবই সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ, মানে ওই যে বলে না যে মানুষ আসলে নজর লাগে, এই নজর লাগা যেহেতু সত্য, সেক্ষেত্রে কিছু জিনিস আসলে উপস্থাপন করা থেকে বিরত থাকেই ভালো। আমার হাজবেন্ডের মধ্যে যে কোয়ালিটি গুলো আছে আমি পছন্দ করতাম, আমি রান্না করলে সে খুশি হবে, আমি রান্না করে খাওয়াবো, সে প্রশংসা করবে, আবার খাবে, তৃপ্তি সহকারে খাবে, ওনার ভিতরে এই গুণ আছে। আমি পছন্দ করতাম যে ওনাকে নিয়ে রিক্সায় বের হয়ে আমরা ঘুরবো, উনি সেম ক্যাটাগরি আমার মেন্টালি, আমি যা যা পছন্দ করতাম, ওই যে আল্লাহর কাছে নামাজ পড়ে যে আমি বলতাম 8টা বছর বা 6টা বছর 7টা বছর যে আমি কান্না করছিলাম, আল্লাহ তোমার চোখে কিভাবে মানাইছে, আমার তো এটা পছন্দ ছিল না, আমার তো এইটা পছন্দ ছিল। আমি যা যা আল্লাহর কাছে উপস্থাপন করছিলাম, যেই যেই জিনিসগুলো আমার পছন্দ ছিল, ওর মধ্যে সবগুলো জিনিস আছে। আমি তো মনে করি ওই, আমি চিন্তা করছি যে 2 সংসারেই না টাকা ছিল না, কিন্তু এক সংসারে মনে হয় টক্সিসিটি বেশি ছিল, আর এক সংসারে ভালোবাসা দিয়ে টাকার অভাবটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, আশ্চর্য না? আশ্চর্য এটাই। সেটা তোমার যদি এক্সাম্পল দিতে যাই তাহলে বলবো, কিছু মানুষ ভালো লাগা, দেখো ভালো লাগা একটা, ভালোবাসা একটা, তোমাকে আমারও ভালো লাগতে পারে, তার মানে যে মানে আরো একটু সহজ করে বলি, ভালো লাগা আসলে মনে থাকে, ভালো কথা, ভালো লাগা আসলে মনে রাখার ব্যাপার, ভালো লাগাটা মনে রাখার ব্যাপার। আর ভালোবাসা তো সেটা যেটা ছেড়ে যাওয়ার সময় কষ্ট হয়। ওনাকে ওই সংসার বলো, সেটা আমার মনে আছে, যে আমার একটা অতীত ছিল, সেটা আমার জাস্ট মনে রাখা।
আর বর্তমান যে আমার সংসারটা, সেটা আমার ভালোবাসা। সেটাকে ছাড়তে গিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার বুক ফেটে যাবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় ভালোবাসা। মাই গড, আমি একটু জানতে চাচ্ছি ওই সময় ঘুরতে যাওয়া বা এই যে না ছোট না, ছোট কখনো ইচ্ছা। আমি আমার লাইফে যত জায়গায় ঘুরতেছি, যেই জায়গাগুলো ঘুরতেছি, যে খাবারগুলো আমি খাচ্ছি, আমি সবকিছু আমার হাজবেন্ড আমাকে ঘুরাচ্ছে, খাওয়াচ্ছে। আমার বাপের বাড়ির ফ্যামিলি থেকেও আমরা কখনো ভাত মাছ ছাড়া অন্য কিছু খাবার, এই যে গ্রামে তো গ্রামে যেমন হচ্ছে অনেক কিছুই, যেমন চাইনিজ রেস্টুরেন্ট, এগুলো তো আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। না বুঝলাম, কিন্তু ওই যে টাকা পয়সা যখন একেবারেই ছিল না, আর ভাইয়া তো মনে হয় তখন তখন ওনার কোনো ভার্সিটিতে যেত, জব ছিল না। ভার্সিটিতে যাতায়াত করতো, তখন তো টাকা পয়সাও লাগতো, রিক্সা ভাড়া, হ্যাঁ হ্যাঁ, তারপর ধরেন দুজন মিলে একটু বিকেলে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া, বা কোথাও একটু হ্যাঁ। টাকা জমিয়ে একটু কক্সবাজার হ্যাঁ ঘুরতে হ্যাঁ যাওয়া। হ্যাঁ হ্যাঁ। হানিমুন কি আসলে করা হয়েছিল কিনা, বা এই ঘুরতে যাওয়ার এই মনের খোরাক গুলো কিভাবে মেটাতেন? যখন উনি আমাকে ফার্স্ট কনফিডেন্স দিছে, তারপর এবার মানে আমার সবকিছুতেই ওই তারপর হচ্ছে ডাবল, যেমন 8,000 16,000, তারপর 3 মাসের মাথায় আমি একটা 15,000 টাকা ভাড়ায় একটা বাসা নেই। মানে ক্লায়েন্টের ফিরে তাকাইতে হয় নাই। সেই সময়টাতে আমি 15,000 টাকার একটা বাসা নেই। বাসা নেওয়ার পরে আমি পার্লারটা আরেকটু বড় করি, আরেকটু বড় করার পরে তার কিছুদিন পরে আমি আরেকটা ব্রাঞ্চ খুলি। এতটা জনপ্রিয় ওই সময় আমি হয়ে গেছি, তখন অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, এই বিন্দিয়া সাজঘর। স্বপ্নের মতো। হ্যাঁ, আমার লাইফটা এখন এখন যেটা, এটা স্বপ্নের মতোই আমার। তারপর হচ্ছে কিছুদিন পরে আমি আরো একটা ব্রাঞ্চ খুলি, সেই ব্রাঞ্চ তখন বিন্দিয়া সাজঘর 2। তারপর হচ্ছে ভাইয়া কিছু করতেন না তখন? ও হ্যাঁ, এর মধ্যে আমার এই পার্লারটার ছিল একটা স্কুলের সামনে। তো ওই স্কুলের কিছু, আমি আবার ওই মহিলা কিছু আসে না, আসার পরে প্রথমে আমি কিছু টিউশন ঠিক করে দিই ওনাকে। হ্যাঁ, ওনার সময়টা পাস করতে। হ্যাঁ, তখন উনিও বললো যে মো দেখো তো আমার 2-1টা টিউশনি করতে পারো কিনা। ওনার পড়ানো অনেক ভালো। যে স্কুলটা ছিল ওই স্কুলের অনেক স্টুডেন্টরাও ওনার কাছে পড়তো। এবার আমি 4 রুমের বাসা, 1 রুম আমি কোচিং সেন্টার দেই, উনি আর আমি পরামর্শ করে। 1 রুম কোচিং সেন্টার, 3 রুম পার্লার, 1 রুমে আমরা থাকি। তারপর ওনার প্রাইভেটটাও উনি পড়ায়। তো ওই ম্যাম আসলো, বললো যে তোমার এখানে পড়ায় কে? বললো যে আমার হাজবেন্ড। মানে ওই ও আবার স্যার কথাটা পছন্দ করতো না, তো ওকে ভাইয়া বলতে বলতো, যে রবিন ভাইয়া। তো বললো এই রবিন নাম শুনছি তো, এটা কি তোমার হাজবেন্ড? ওই স্কুলের যে হেড উনি। তো বললো যে তোমার আর আমাকে খুব পছন্দ করতো আমার সততা দেখে। যেমন হচ্ছে বলতো যে আমি এত জায়গায় ফেসিয়াল করছি, কিন্তু তুমি এত ভালো মেডিসিন দিয়ে এত কম টাকা রাখো, আর তোমার ভিতরে কথার ভিতরে একটা সততা আছে। সো আমার এই জন্য উনি আমাকে পছন্দ করতো, আর আমার এখানে উনি আসতো। তো আসার পর একদিন মানে আমি ওনাকে বললাম যে আমার হাজবেন্ড আপনার এখানে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, এখন আপনি যদি এটাতে একটু হেল্প করতেন ভালো হতো। বললো যে সমস্যা নাই, পাঠিয়ে দিও। জব শুরু হয়ে যায়, তার পাশাপাশি উনি পড়াশোনা করায়। তারপর মরিন হলো। তারপর উনি যখন জানছে আমি পড়াশোনা করি নাই, আমাকে দিয়ে আমায় হচ্ছে এসএসসি দিলাম 2020-এ। কি? হ্যাঁ, এসএসসি দিলাম। হ্যাঁ, আবার 9-এ ভর্তি করাই দিল। উনি আমাকে বিয়ে করার পরে, মানুষ জানাজানি হওয়ার পরে, দূর সম্পর্কের একজনেও ফোন দিয়ে বলে তোমারে বুঝাই আমি তোমার অমুক খালু, তুমি মেয়েটাকে ছেড়ে দাও, মেয়েটার বয়স বেশি, মেয়েটার হ্যান্ড বেশি। ওই সময় ওই এতদিন ওই তাদের তো ভাড়াটি আমরা ছিলাম, ওই সময় তারা প্রশংসা করত এরকম একটা ছেলের এত সুন্দর একটা মেয়ে কেমনে পাইলো, বা মা বাপ গুলো কেমনে বিয়ে দিল। কিন্তু ওনাকে বিয়ে করার পরে তখন আমি হয়ে যাই 50 বছরের বুড়ি। এবার ওনাকে বিয়ে করার পরে আমি হয়ে যাই জঘন্যতম, মানে কুৎসিত একটা চেহারার মেয়ে। এক একজন যেভাবে, আমি হয়ে যাই অসৎ চরিত্রের। ওনাকে বিয়ে করার পরে আমি হয়ে যাই অসৎ চরিত্রের একজন মানুষ। অথচ আজ পর্যন্ত আমার চরিত্র নিয়ে কথা বলার মতো, আমি ওপেন চ্যালেঞ্জ এটা বলতে পারি, আমার এলাকাতে বলেন, আমার হাজবেন্ডের এলাকাতে বলেন, যেখানেই যান, ইভেন আমার হাজবেন্ডকে যদি তুমিও বলো আপুকে এই ছেলেটার সাথে দেখছি, বিশ্বাসই করবে না। বাহ, চমৎকার। মানে একটা জার্নির ভেতর দিয়ে গেলাম। হ্যাঁ। একটু যদি বলতেন মৌ, তারপরে পরিবার কি এখন মেনেছে ভাইয়া? তারপর তো ইচ্ছা মতো বুঝাইলো। উনি শুধু একটাই কথা, ওকে বিয়ে করছে, এটা শেষ আমি দেখে ছাড়বো। ও কালো হোক মোটা হোক, এখনো বলে, স্টিল না, এই কথাগুলো এখনো আসে। ও যদি মানে 50 বছরও হয়, ওকে আমি বিয়ে করছি, বিয়ে করাবো, ও চাইলেও তো ওকে আমি ছাড়বো না। বাহ, চমৎকার। আচ্ছা মৌ, এখন কি অবস্থা? পরিবারও তো মেনে নিয়েছে? হ্যাঁ, আমার পরিবার তো একদম ফুললি, এমন জামাই তো হয় না। এই মুহূর্তে মৌসুমী, আপনি যদি আমাকে বলেন যে
সেই শূন্য শূন্য টাকা থেকে আমি এখন কোটিপতি। শূন্য আপনি এখন কোটিপতি? হ্যাঁ অবশ্যই। আমার এখন যে এই শোটাতে আসছি, আমি আমার নিজের পার্সোনাল একটা গাড়ি করে আসছি। কি গাড়ি? করোলা ক্রস। আচ্ছা, কেমন প্রাইস এটা? এটা হচ্ছে 55 লাখ টোটাল পড়েছে আর কি। নিজেদের ইনকাম? নিজেদের ইনকাম ফুল ক্যাশ। এখন কি অবস্থা? এখন আমি একটা 6 তলা বাড়ি করতেছি। কংগ্রেচুলেশনস, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আর যদিও প্রপার্টিটা ওনাদের, আমার শ্বশুর বাড়ি থেকে এটা আমাদেরকে দিয়েছে। ওটা দাম কেমন হতে পারে? ওইটার দাম 2 কোটি প্লাস হবে রাস্তা সহ। আর বাড়ি করছেন যে কি পরিমাণ খরচ হচ্ছে এখন? 6 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি আমার, সেই ক্ষেত্রে সবকিছু মিলে তো আমাদেরকে হিসাব দিয়েছে 2.5 কোটি প্লাস, লিফট মাশাআল্লাহ, সবকিছু মাশাআল্লাহ। নিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এবং আমার মনে হয় যে তাহলে এখন যদি বলি যে মৌসুমী আপনার মাসিক ইনকাম, কেমন টাকা ইনকাম? পেজ থেকে তো আমার মাসিক ইনকাম 10 লাখের উপরে। আর মাসিক ইনকাম আমার পার্লার থেকে সব মিলিয়ে এটা বলো সর্বনিম্ন সর্বোচ্চ মাসিক ইনকাম কত সর্বোচ্চ ছিল? দিনেরটা হচ্ছে 2 লাখ আমার পার্লার, আর সর্বনিম্ন হচ্ছে 1 লাখ। তো ওইভাবেও যদি হলে মাসে যদি সর্বোচ্চ ইনকাম ধরতে চাই তাহলে প্রায় 3 দুগুণ 6 কত 60 লাখ মাসিক, 60 লাখের মতো এরকম আসে। ইউ ডিজার্ভ। হ্যাঁ, কিন্তু ফেসবুকেরটা সেটা আবার একটু কমও আসে। ফেসবুকেরটা এমনও হয় যে 5 লাখ 6 লাখ, আবার প্রমোশন সবকিছু মিলে আবার 10 লাখও হয়। এভারেজে যদি আমরা 2 লাখ ধরি তাহলে সর্বোচ্চ ইনকাম হতে পারে মাসে 60 লাখ 60 লাখ টাকা। 60 লাখ এটা টাকা হচ্ছে পার্লার থেকে। পার্লার তারপরে থেকে যদি আবার পেজেটা যোগ করি ধরেন অনেক 2 টাকা থেকে আসে। 5 লাখ টাকা। আমরা চাই আপনি আরো অনেক উপরে যান, এবং আমার মনে হয় আপনি জীবনে যত কষ্ট করেছেন আপনি এটা ডিজার্ভ করেন। ওই যে সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলেন কেন মিলছে না, এখন হয়তো সৃষ্টিকর্তা মিলিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো থাকেন।